হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিজিক্যাল অপটিক্সের প্রথম চ্যাপ্টার। দেখুন, অপটিক্সের টোটাল দুটো ভাগ আছে, একটা জিওমেট্রিক্যাল অপটিক্স, একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্সটা হচ্ছে কি আলোর প্রতিফলন প্রতিসরণ, আর ফিজিক্যাল অপটিক্স হচ্ছে কি ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন এইগুলো। তো আজকে আমি চেষ্টা করব সব থেকে সহজ করে কিভাবে তোমরা শুধু ভিডিও দেখে এই চ্যাপ্টারটা বুঝতে পারো, সেই হিসাবে আমি এই চ্যাপ্টার স্টার্ট করব। প্রথমে আমি আলোচনা করি যেটা তরঙ্গমুখ, কারণ এটাকে পার্ট বাই পার্ট ভেঙে বুঝতে হবে। টোটালটা একসঙ্গে বুঝতে গেলে সমস্যা হয়ে যাবে, সেই জন্য আমি পার্ট বাই পার্ট ভেঙে বোঝার চেষ্টা করব। প্রথমে যে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্টটা কী সেইটা সম্পর্কে কনসেপ্ট দেবো, তারপরে ইন্টারফারেন্সে যাবো। ওকে, তো আমরা আলোচনা শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। আর ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, তাহলে প্রথম আমরা আলোচনা করো তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট কী। এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু এর পরবর্তী যে ডেরিভেশনগুলো আছে সেটা খুব টাফ হয়ে যাবে। সেই জন্য আমি প্রথম চেষ্টা করো কনসেপ্টটা ক্লিয়ার করার। সেই জন্য ভিডিওটা তোমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। দেখে নাও, ধরলাম এটা একটা সোর্স আছে। ওকে, সোর্স, এবং এই সোর্সটা একটা মাধ্যমের মধ্যে আছে, হতে পারে একটা বায়ু মাধ্যমে। ধরে নাও তুমি একটা লাইট, মানে একটা রুমের মধ্যে একটা লাইট জ্বালিয়েছো, টিউবলাইট বা এলইডি একটা বাল্ব। তাহলে এই আলো কী করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখো না, একটা রুমে যখন তুমি একটা এলইডি বা বাল্ব যখন সেই আলোটা কী চারদিকে ছড়িয়ে পড়ে, পুরো গোটা রুম কী হয়ে যায়, আলোকিত হয়ে যায়। ঠিক একইভাবে এখান কোনো একটা সোর্স থাকলে, কোনো একটা মাধ্যমে সেই আলো কী হবে, চারিদিকে ছড়বে। তাহলে ধরলাম আমি একদিকে দেখালাম, ধরলাম এইভাবে আলোটা ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আলো ছড়াচ্ছে। এবারে আলো যখন চারিদিকে যায়, তাহলে আলো দেখুন, আলো যখন কোনো একটা মাধ্যমে থাকে, কোনো আলোক উৎস যখন একটা মাধ্যমে থাকে, সেই মাধ্যমের থেকে আলোক উৎসকে আলোক তরঙ্গকে চারিদিকে ছড়তে থাকে। এই ছড়িয়ে যাওয়ার সময় চারিদিকে মাধ্যমের মধ্যে কি অসংখ্য ধূলিকণা থাকে। এই অসংখ্য ধূলিকণার উপরে এই আলোক উৎস যখন আপতিত হয়, তো তারা কম্পিত থাকে, তারা আলোক এনার্জি বা শক্তি পেয়ে কম্পিত থাকে, এবং সেখান থেকে আলোক উৎস এইভাবে চারিদিকে ছড়ে থাকে, এবং তারা নিজস্ব একটা আলোক উৎসের মতো আচরণ করে। ভালো করে কথা শোনা কী বলছি। ধরলাম এখানে কিছু ধূলিকণা আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আলোক উৎস। তাহলে এই আলোক উৎস সোর্স যখন এই মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন এই যে মাধ্যমের মধ্যে যে ধূলিকণাগুলো আছে তাদের সঙ্গে যখন আঘাত করে, তাদের আপতিত হয়, তখন এরা নিজস্ব একটা সোর্সের মতো, আলোক উৎসের মতো আচরণ করে। তাহলে এটা ধরে আমি মেন সোর্স যদি বলি, তাহলে এটা হচ্ছে কি আমার সোর্স S1, আমি S2 ধরলাম, S3, S4, S5। অর্থাৎ এরাও একটা আলোক উৎসের মতো আচরণ করবে, এবং এরাও কী করবে, চারিদিকে আলো ছড়াবে। তাহলে এখানেও এই আলোক উৎস আবার এখানে কী হচ্ছে, এখানে আর ধূলিকণা আছে, সেই ধূলিকণাতে আবার এখানে করবে, তাহলে আঘাত করবে, তারাও কী হবে, আলো ছড়াবে। তাহলে এইভাবে আলোটা চারিদিকে, মানে শুধু একদিকে না, মানে চারিদিকে ছড়ে যায়, তার এইভাবে রেঞ্জটা বাড়ায়। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখো। তাহলে আলো কী করে, যখনই কোনো মাধ্যমের দিয়ে, বা আমি এটা আরও ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব, কোনো মানে ভয় করা দরকার নেই। আমি আলো তরঙ্গমুখটা সব থেকে সহজ করে কী করে বোঝানো যায় আমি চেষ্টা করব সেইভাবে বোঝানো। তাহলে ভালো করে বুঝে নাও ব্যাপারটা। কোনো একটা মাধ্যমে যদি কোনো একটা আলোক উৎস থাকে, ধরো তুমি একটা মোমবাতি জ্বালিয়েছো বা কোনো দেশলাইকাতে আলো করেছো, সেখান থেকে যে আলোক উৎস, সেটা হচ্ছে আলোক উৎস মেন। তা সেই আলোক উৎস থেকে যেন আলো নির্গত হয়, সেই আলোক উৎস থেকে আলোকটা কী হচ্ছে, যে মাধ্যম আছে বায়ু মাধ্যমে, আমি ধরলাম বায়ু মাধ্যম ধরলাম, সেই বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে চারিদিকে ছড়তে থাকে, এবং এই মাধ্যমে কী থাকে, অসংখ্য কণা থাকে। কীভাবে ছড়ে, মাধ্যমের তো মানে কারোর উপরে ক্যারি করে যেতে হবে। যেমন কি তুমি ধরো এখান থেকে দিল্লি যেতে চাইছো, তাহলে কীভাবে যেতে পারো, তুমি একটা গাড়ির উপর নাও, সেই গাড়িটা ক্যারি বলা যেতে পারে, ক্যারিয়ার। ঠিক একইভাবে আলোক শুধু এখানটা এভাবে যায় না, এটা বাহকের উপর যায়। সেই বাহক হিসেবে কারা কাজ করে, যখন আলোক রশ্মি এই বায়ুর মাধ্যমে চারিদিকে ছড়ে থাকে, এই বায়ু মাধ্যমের মধ্যে যে অসংখ্য ধূলিকণাগুলো থাকে, সেই ধূলিকণার উপরে এই আলো আপতিত হয়,
এবং এই আলো এই ধূলিকণাগুলো আবার নিজস্ব একটা এরা সোর্স হিসাবে মেন সোর্সের মধ্যে একটা গৌণ সোর্স হিসাবে মানে নিজেরা মানে বিহেভ করে এবং সেখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে যায়। এইভাবে বায়ু মাধ্যমে আলোটা চারি জায়গায় ছড়িয়ে যায়। তাহলে এইগুলো যদি আমি একটা তাহলে এখান থেকে কোনো একটা মুহূর্ত ধরলাম, আলো এবার ছড়াচ্ছে চারদিকে, তাহলে কোনো একটা মুহূর্ত ধরলাম, যদি মুহূর্ত কোনো একটা ধরলাম এই একটা মুহূর্ত, তাহলে এই একটা মুহূর্তে ধরলাম এখানে হচ্ছে বিন্দুগুলো আছে যেটা বায়ু মাধ্যমের ধূলিকণাগুলো আছে। তাহলে বললাম কি এই ধূলিকণাগুলো কি নিজে একটা কি সোর্সের মতো আচরণ করবে। ঠিক আছে, এর একটা সোর্সের মতো আচরণ করবে, সেই জন্য একে বলা হয় প্রাইমারি সোর্স, আর এগুলো বলা কি সেকেন্ডারি সোর্স বা গৌণ সোর্স, একে বলে গৌণ সোর্স। এবার দেখে নাও এটা ধরলাম S1 ধরলাম, S1 S2 S3 S4, তাহলে এইগুলো আবার নিজস্ব যেহেতু এটা একটা সোর্সের মতো আচরণ করছে, তাহলে এরাও নিজে কী করবে চারিদিকে আলো ছড়াবে। তাহলে এরাও কী করবে এইভাবে চারিদিকে আলো ছড়াবে। তাহলে এরা কী করবে আলো ছড়াবে এভাবে। এবার এখান থেকে যদি আমরা একটা মুহূর্ত নিই, তাহলে এখানে দেখে নাও এখানটা একটা বিন্দুগুলো পাবো, তাহলে এখানে হচ্ছে আবার 3 নম্বর সোর্স হতে হবে। তাহলে এইভাবে রেঞ্জগুলো বাড়ে। দেখে নাও এটা সবথেকে বেস্ট এক্সাম্পল হবে যখন তোমরা পুকুরে বা কোনো একটা জলাশয়ে ঢিল মারো, সেটা কী হয় দেখা ওয়েভ আকারে, এইভাবে ওয়েভ আকারে সেটা যায়। এবং এই ওয়েভ যে রিং, আমরা যদি বলতে পারি যদি রিং বলি, এটাকে যদি আমরা রিং বলি, এই কনসেপ্টগুলো প্রত্যেকটা কিন্তু মাথায় রাখো, দরকার পড়ে খাতায় নোট ডাউন করবে এগুলো। তাহলে এটা হচ্ছে আমার একটা জলাশয় আছে, এখানে আমি একটা ঢিল মারলাম, তাহলে কি এটা একটা রিংয়ের মতো করে এটা ঢেউ ধরলাম, ওকে ঢেউয়ের মতো ধীরে ধীরে এর রেঞ্জটা কী হচ্ছে বাড়তে থাকে, এবং এইগুলো হচ্ছে ঢেউয়ের মতো। ওকে, এই ঢেউয়ের মতো এগুলো বাড়তে থাকে। তাহলে এই দেখো ভালো করে বোঝাচ্ছে এক্সাম্পলটাকে পুরো প্র্যাকটিক্যালি ফিল করো, যতক্ষণ প্র্যাকটিক্যালি ফিল করছো ততক্ষণ এটা বুঝতে পারেন ভালো করে। তাহলে আমি যদি একটা জলাশয় এক জায়গায় ঢিল মারি, একটা পুকুরে ঢিল মারলাম, সেটা কি ঢেউ আকারে এইভাবে ঢেউ আকারে যায়। এবারে এই ঢেউয়ের প্রত্যেকটা উঁচু জায়গা, ঢেউয়ের প্রত্যেকটা উঁচু আর নিচে এইভাবে থাকে, তাহলে উঁচু জায়গাতে এই একটা রিং হয় এবং এই রিংটা ধীরে ধীরে বাড়তে থাকে। কীভাবে, তাহলে এইগুলোকে যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এগুলো একটা সোর্স, তাহলে এটা একটা গৌণ সোর্স হিসেবে কাজ করছে, তারপরে এখানে একটা সোর্স উৎপন্ন, তাহলে এটাও এইভাবে গৌণ সোর্স হিসেবে কাজ করছে। তাহলে ধীরে ধীরে যত সোর্স উৎপন্ন হবে তত রেঞ্জ বাড়বে। তুমি বলো এখানে যে এখানটা এতটুকু রেঞ্জের মধ্যে আলোক যতটা ধূলিকণার মধ্যে যাবে, এর রেঞ্জ যত বাড়বে ধূলিকণা বাড়বে না কমবে, ধীরে ধীরে বাড়বে। তাহলে চারিদিকে ধূলিকণা বাড়বে, তাহলে চারিদিকে যত দূরত্ব যাবে চারিদিকে ধূলিকণা যদি বাড়তে থাকে, তাহলে সোর্স সংখ্যা কী হয় ধীরে ধীরে বাড়বে, তারপর চারিদিকে আলোটা ছড়িয়ে পড়ে। তাহলে এইভাবে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, সেই আলোটা সেই মাধ্যমের উপর যে ধূলিকণাগুলো আছে তাদের উপর আলো আপতিত হয়, তারা নিজস্ব একটা সোর্স হিসেবে কাজ করবে, গৌণ সোর্স হিসেবে কাজ করবে, সেই আলোকে সে আবার চারদিকে ছড়বে। তা এই আলোগুলো আবার যেই সোর্সের মধ্যে যেই ধূলিকণার উপর পড়ে তারা সোর্সের মধ্যে আচরণ করবে, এইভাবে চারিদিকে রুম ভর্তি আলো হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আলোকটা আলোকিত হয়ে যায়। বা এবার এখানের থেকে আমরা তরঙ্গ মুখটা কোনটা বুঝবো, তাহলে এখান থেকে বুঝে নাও আলোক যে যাচ্ছে এদের দশা কি একটা, যেহেতু সোর্স সেম, মেন সোর্স কি একটা, মেন সোর্স একটাই সোর্স, তাহলে যেহেতু মেন একটাই সোর্স তাহলে এদের দশা কি সেম, সমদশা। এর তরঙ্গ হচ্ছে কি সমদশা, এদের দশা পার্থক্য সবারই সেম হবে, কারণ এটা একটাই বিন্দুতে আলো যাচ্ছে। আর এদের বেগ সমবেগ, তাহলে সমবেগ, তাহলে মেন কারণ বেগটা সবার সমান হচ্ছে কারণ একটা সোর্স থেকে যাচ্ছে বলে। তাহলে আমরা এখান থেকে তরঙ্গমুখের কনসেপ্ট বলবো কি, যেটা হাইগেনবার্গের প্রিন্সিপাল থেকে বলা হয়েছে, এটা ভালো করে পড়ে নেবে একবার, আর তারপর এটা বোঝার চেষ্টা করো, কত সহজে এটা বুঝতে পারা যাবে। তাহলে হাইগেনবার্গের নীতিটা কি বলছে, যে আলোক কোনো আলোক উৎস থেকে আলোক যখন মাধ্যমের মধ্যে মানে চারিদিকে ছড়তে থাকে এবং এই আলোর সমদশা সম্পূর্ণ এবং সমবেগ সম্পন্ন হয় এবং যাওয়ার সময় গতিপথের সামনে যে ধূলিকণার উপরে আলোক যখন আপতিত হয়,
সে প্রত্যেকটা আলোক বিন্দুগুলো এক একটা গৌণ সোর্স হিসাবে বা আমরা বলতে হয় দ্বিতীয় সোর্স হিসাবে এরা ব্যবহৃত হয়। এবং এই যে কোনো একটা মুহূর্ত আলোর গতিপথে যে কোনো একটা মুহূর্তে যদি আমরা একটা বৃত্তীয় অংশ কেটে নিই এবং তার উপরে যে সেকেন্ডারি সোর্সগুলো থাকবে এই সোর্সগুলোকে বলা হচ্ছে কি তরঙ্গ মুখ। এদেরই কি বলা হচ্ছে, এই যে গোলগুলো আঁকলাম এদের কি বলা হচ্ছে কি তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ, ওকে, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। তাহলে তরঙ্গমুখ কাকে বলে, এইগুলো কি তরঙ্গমুখ বলে। তাহলে তরঙ্গমুখ যদি বলে তরঙ্গমুখ কাকে বলে বা হাইগেন্সবার্গের প্রিন্সিপালটি লেখো, তাহলে বইয়ে যেটা লেখা সেটা হুবহু লিখে নেবে। কনসেপ্টটা আমি যেটা দিই সেই কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। সেটা কি, যখন আলোক উৎস একটা মাধ্যমের মধ্য দিয়ে যে চারিদিকে ছড়ে থাকে সেই মাধ্যমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় মাধ্যমের মধ্যে অবস্থিত বিভিন্ন ধূলিকণার উপর তারা আপতিত হয় এবং সেই ধূলিকণাগুলি এই আলোক উৎস অ্যাবজর্ব করে বা আলোক উৎস তার উপর আপতিত হলে তারা কম্পিত জায়গায় এবং তারা নিজস্ব একটা গৌণ সোর্স হিসাবে তারা মানে ব্যবহার হয় বা আচরণ করে। এবং এই আলোর গতিপথে যে কোনো একটা মুহূর্তে যদি একটা অংশ কেটে নিই বা বৃত্তীয় একটা অংশ কেটে নিই তার উপর যে বিন্দুগুলো একটা গৌণ সোর্স হিসাবে কাজ করে তাদের কি বলা হোক কি তরঙ্গ মুখ। ওকে, তার মানে দেখে নাও, যদি যেমন এটা দেখালাম যেখান থেকে যাচ্ছে আলো, তাহলে এগুলো হচ্ছে কি একটা গৌণ বা এগুলো আছে একটা তরঙ্গমুখ, এইগুলো এক একটা হচ্ছে কি তরঙ্গমুখ। এবার দেখে নাও, যত রেঞ্জ বাড়বে তত গৌণ বা সোর্সের সংখ্যা বাড়বে না কমবে, বাড়বে। তা তত তরঙ্গমুখী ধীরে ধীরে বাড়বে। তাহলে একটা বিন্দু থেকে আলোক মানে চারিদিকে ছড়িয়ে থাকলে তার তরঙ্গমুখের সংখ্যা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ এখানে যে তরঙ্গমুখ হবে তার থেকে এখানে তরঙ্গমুখ বেশি হবে, এখানে আরও বেশি হবে, এখানে আরও বেশি হবে। তার ধীরে ধীরে যত সোর্স থেকে দূরত্ব যত বাড়বে তরঙ্গমুখের সংখ্যা ততটা বাড়বে। তার তরঙ্গমুখ বলতে অ্যাকচুয়ালি কোনো সোর্স বা কোনো আলোক উৎস নয়, মেনে হচ্ছে ভায়া করে একটা মিডিয়াম হিসাবে দেখছি। অর্থাৎ যে মেন সোর্স থেকে আলোক চারিদিকে যাওয়ার সময় ডাইরেক্ট যায় না, সে ধূলিকণার উপর ভর করে যায় এবং সেই ধূলিকণাগুলোকে আমরা একটা তরঙ্গমুখ বলছি। অর্থাৎ আলোর গতিপথের যে কোনো একটা মুহূর্তে যদি আমি দেখি সেখান থেকে যে ধূলিকণাগুলো আছে তারা নিজস্ব একটা গৌণ বা সেকেন্ডারি সোর্স হিসেবে আচরণ করে এবং এই গৌণ সোর্সগুলোকে বলা হচ্ছে কি তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখটা দেখতে কেমন হয় দেখে নাও। অবশ্যই এটা মনে রাখবে যে এদের যে বেগগুলো এক হবে এবং দশা পার্থক্য সেম হবে, সমদশা সম্পন্ন হবে, কারণ যেহেতু এদের সোর্স সেম, একটাই সোর্স থেকে এরা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে পুকুরের ক্ষেত্রে বলো কি যে ঢেউ, যে রিংয়ের মতো ঢেউ হচ্ছে, যে এইভাবে চারিদিকে ছড়িয়ে যে ঢেউ হচ্ছে, ওই ঢেউগুলো হচ্ছে একটা তরঙ্গমুখ। তাহলে ওই ঢেউয়ের মধ্যে যত উঁচু উঁচু পয়েন্টগুলো পাবো বা জলবিন্দুগুলো পাচ্ছি ওইগুলো সবই হচ্ছে একটা তরঙ্গমুখ। এবং ধীরে ধীরে রিংয়ের সংখ্যা বাড়ছে মানে কি রিংটা বড় হচ্ছে, ঢেউটা বড় হচ্ছে, তার মানে কি এর তরঙ্গমুখটাও বাড়ছে ধীরে ধীরে। ওকে, তাহলে এইভাবে তোমরা কম্পেয়ার করে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবে ব্যাপারটা, তাহলে খুবই সহজ লাগবে। তাহলে আমরা কি দেখালাম এটা, তাহলে মেন সোর্স এটা ছিল, এখান থেকে আমি যদি একটা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে তরঙ্গমুখ গৌণ সোর্স। S1, S2, S3, S4, S5। ওকে, তাহলে আলো এইভাবে যাচ্ছে। এবার শুধু এইদিকে নয় পিছন দিকে হবে, চারিদিকে যাবে, কিন্তু আমরা এরপরে আমরা আঁকবো না, কারণ এর পিছন দিয়ে আলো আরও ব্যাপারটা আরও মানে পরিষ্কার ছবিটা হবে না, সেখানে এরকম আমি দেখলাম। তো এটাকে আমরা স্টেট হিসাবে দেখতে পারি যদি আমরা এইভাবে দেখতে চাই। ঠিক আছে, তাহলে এই একটা বিন্দু, তাহলে পরবর্তী গেলে কেউ যদি এখানে অবজার্ভ করে, ধরলাম কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে কেউ যদি দেখে এখান থেকে তাহলে তার চোখে এইটা তখন আর এটা হিডেন হয়ে যাবে, সে আর এটা দেখতে পাবে না, সে দেখতে হবে এই অংশটাকে। তার কাছে সোর্স হিসাবে এইগুলি হচ্ছে সোর্স। ওকে, তাহলে সোর্স হিসাবে কোনটা সোর্স হবে তার কাছে, এটাই সোর্স হবে। ওকে,
তো সেই জন্য এদেরকে বলা কি সেকেন্ডারি সোর্স বা গৌণ সোর্স। ওকে, আর এই গৌণ সোর্সকে বলা কি তরঙ্গ মুখ। এবার এই তরঙ্গ মুখের বিভিন্ন রকম ফিগার হতে পারে, বিভিন্ন রকম আকার হতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরুন একটা কাঠের ব্লক আছে, ঠিক আছে, এখানটা একটা লাইট জ্বলছে, তাহলে এর আলোক রশ্মি চারিদিকে ছড়বে। কিন্তু মানে কোনো দিক থেকে আলো বেরোনোর রাস্তা নেই। এখানে আমি একটা সরু মতো এরকম ছিদ্র করেছি, তার আলোকটা কী হবে, এখান থেকে শুধু সরু আকারে, অর্থাৎ এখান যে আলোক রশ্মি বেরোবে এইরকমভাবে। এইটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার S, অর্থাৎ এর তরঙ্গমুখ হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এটা সবথেকে বেস্ট এক্সাম্পল হবে তোমার প্র্যাকটিক্যালি যেটা দেখেছো, সেটা হচ্ছে দেখো দিনের বেলা যদি তুমি ঘরের দরজা জানলা সব বন্ধ রাখো, ঠিক আছে, ঘরের দরজা জানলা বন্ধ রাখলে দেখবে জানলার কোনো একটা ফাঁক থেকে হোক বা দরজার কোনো একটা ফাঁক থেকে হোক, দেখবে সেখান থেকে একটা আলোর যেন বিম আসছে, আলোক রশ্মি ভিতরে ঢুকছে, সূর্যের আলো ভিতরে ঢুকছে, সেটা সরু মতো একটা বটার মতো হয়ে দেখবে এটা বিম আকারে, এরকম বিম আকারে ঘরের মধ্যে ঢুকে দেখবে, বা এরকমভাবে বা কোনো একটা চওড়া, সেটা এটা বোঝা যাবে কি গ্রাউন্ডে বা ভূমিতে বা মাটিতে দেখবে তার স্পট পড়বে, এইভাবে তার স্পট পড়ে থাকে। তুমি যদি না দেখে থাকো, তুমি আজকেই তুমি সেটা প্র্যাকটিক্যাল করতে পারো। দিনের বেলা দেখবে ঘরের দরজা জানলা বন্ধ করে দেখে ঘরে কোনো একটা ফাঁক থেকে হয়তো কোনো জায়গায় গোল মতো ছিদ্র আছে, ঠিক আছে, গোল মতো ছিদ্র, তা সেখান থেকে এই যে গ্রাউন্ডে যে ভূমিতে তুমি পাবে দেখে একটা গোল মতো আলোক স্পট এরম হবে বিমের মতো, কিন্তু সেটা গোলাকার সিলিন্ডারের আকারে রূপ আকারে এইগুলো আসবে। তাহলে এইগুলো আসে এবং তার মধ্যে দেখবে অনেক ধূলিকণা তুমি দেখতে পাবে, অনেক ধূলিকণা। বিশেষ করে এটা সবথেকে বেস্ট হবে যদি এরকম বাড়ির মধ্যে ছিদ্র বা এরকম থেকে আলো প্রবেশ করে, সেই ঘরটা একবার ঝাড়ু দেবে, ঝাড়ু দেওয়ার পর দরজা জানলা বন্ধ করে দেবে, দেখবে সেখান থেকে আলো স্পটটা সেইভাবে আসবে এবং এই ঝাড়ু দেওয়ার পর যে বায়ুতের মধ্যে যে ধূলিকণাটা বেড়ে গেল, সেই ধূলিকণাটা ওর মধ্যে দেখবে জিগজ্যাগ মোশানে গতিশীল থাকবে। তার মধ্যে তুমি একটা দেখতে পাবে জিগজ্যাগ একটা মোশান চলছে, একটা অনেক কটা ধূলিকণা একটা চমকাচ্ছে যেন, মানে মনে হচ্ছে যে সেখান থেকে আলো বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সেখান থেকে আলোক বেরোচ্ছে। তো অ্যাকচুয়ালি সেখান থেকে আলো বেরোচ্ছে না, বেরোচ্ছে তো সূর্য আলো থেকে। এবং আমরা তিনটে জিনিস দেখতে পাই, যে এখানে কি এটা তো এখানে আমার ছিদ্রটা গোলাকার ছিল বলে এখান থেকে আলোটা এইভাবে বেরিয়ে গেছে। তো যে এই রুমের মধ্যে আছে তার মনে হবে কি যেন আলোকটা এখান থেকে বেরিয়েছে, মানে এটা সোর্স হিসাবে মনে হবে, কিন্তু সোর্স তো আমার সূর্য, তাই না, সোর্স তো আমার সূর্য, এখান থেকে আলো যাচ্ছিল এবং যেহেতু আলো চারিদিকে বাড়িতে প্রবেশ করতে পারেনি, সেই জন্য ছিদ্র দিয়ে আলো প্রবেশ করেছে। আর ছিদ্র যেহেতু গোলাকার, সেই জন্য সিলিন্ড্রিকার বা সিলিন্ডারের মতো কী হবে, এর একটা বিম তৈরি হবে এবং সেই বিমটা এখানে গ্রাউন্ডে পড়বে এবং তার মধ্যে যে ধূলিকণা থাকবে সেগুলো চমকাতে থাকবে এবং সেগুলো একটু মুভ করবে, গতিশীল অবস্থায় আছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখের শেপ তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। যেমন কি বললাম, একটা কাঠের ব্লকের মতো একটা আলো জ্বালিয়েছি, জ্বালানোর পর সেই কাঠের ব্লক চারদিকে বদ্ধ অবস্থায় আছে এবং সেখানে একটা সরু মতো এইভাবে ছিদ্র করেছি, তাহলে এখান থেকে আলোটা এইভাবে বেরোতে থাকবে। তাহলে এইগুলো একটা হচ্ছে তরঙ্গমুখ। এবার যদি ধরো আমি এটাকে এইভাবে করলাম, তরঙ্গমুখটা খুবই সহজ, মানে হয়তো তুমি বই থেকে পড়ে বুঝতে গেলে অনেক কঠিন মনে হতে পারে তোমার, কিন্তু যদি প্র্যাকটিক্যালি ব্যাপারটা বোঝো যে তরঙ্গমুখ অ্যাকচুয়ালি জিনিসটা কী, শুধু থিওরি বই পড়ে নেবো, শুধু এটা কি তরঙ্গমুখ বল না, প্র্যাকটিক্যাল জিনিসটা কী, কোনটাকে আমরা তরঙ্গমুখ বলছি সেটা যদি বোঝার চেষ্টা করতে খুব সহজেই তুমি সেটা বুঝতে পেরে যাবে। ধরলাম মানে কাঠের ব্লকের মধ্যে গোল ছিদ্র করছি এরকম, ওকে, তাহলে এখানটা আমার লাইট আছে, ঠিক আছে, এই লাইট আছে এখানটা ধরলাম, তাহলে এখান থেকে আলো কী হবে, গোলাকার আকার বেরোবে। পরে এটাকে যদি আমরা যুক্ত করে একটা সিলিন্ডারের একটা বিম দেখি, তাহলে আলোটা গোলাকার, এই যে গোলাকার আকার দেখতে পাচ্ছি এইগুলি হচ্ছে তরঙ্গমুখ, এগুলো হচ্ছে তরঙ্গমুখ। আর যদি আমরা চৌকোমল ছিদ্র করি তাহলে এখান থেকে আলো বেরোবে কি এইভাবে আলো বেরোবে। তাহলে তরঙ্গমুখ কেমন হবে, আলোর তরঙ্গমুখ কেমন হবে সেটা আমরাই
তৈরি করতে অ্যাকচুয়ালি আমরা তরঙ্গমুখ তৈরি করতে পারো। কোনো আলোকে যদি কোনো একটা বদ্ধ মধ্যে রাখে সেখান থেকে আলো কীভাবে বেরোবে, সেইটা যেইভাবে বেরোচ্ছে আলো সেটা তার তরঙ্গমুখ। যেখান থেকে বেরোচ্ছে আলো, যেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে তরঙ্গমুখ। এর তরঙ্গমুখ গোলাকার, এর তরঙ্গমুখ বর্গাকার, এর তরঙ্গমুখ সিলিন্ড্রিকাল। তো সেই হিসাবে আমরা তরঙ্গমুখ তৈরি করতে পারি। অর্থাৎ আলো যেখান থেকে যেইভাবে বেরোচ্ছে সেটা হচ্ছে তরঙ্গমুখ, এবং সেটা মেন সোর্স থেকে, এটা মেন সোর্স নয়, কারণ মেন সোর্স থেকে আমরা মেন সোর্সকে আমরা হাইড করে রেখেছি। এখান থেকে যেভাবে দেখতে পাচ্ছি সেইগুলো হচ্ছে তার তরঙ্গমুখ। আর একটা মনে রাখবে, কোনো আলোক রশ্মি যখন অসীম থেকে আসে, সূর্য থেকে আসে, কোনো আলোক রশ্মি ধরলাম একটা সূর্য থেকে আসছে, তো সেখান থেকে আমরা জানি কি সূর্য থেকে আগত আলোক রশ্মি পরস্পর কী হয়, সমান্তরাল হয়। অর্থাৎ সমান্তরালভাবে আলোক রশ্মি বেরোতে থাকে। তা আলো যে সমান্তরাল হয় সেখান থেকে তরঙ্গমুখ যেটা হবে সেটা কী হবে, সেটা বর্গাকার হবে। ওকে, এইভাবে। তাহলে মনে রাখবে, কোনো বিন্দু থেকে আলোক রশ্মি যদি বিন্দুটা যদি অসীম থাকে, অসীমে থাকলে সেখান থেকে আলোক রশ্মি বর্গাকার আকারে আলোক তরঙ্গমুখ তৈরি হবে। কোনো বিন্দু থেকে আলোক বেরোলে সেটাকে বৃত্তাকার হিসাবে আলোক তরঙ্গমুখ হবে। আর চোঙের মতো যদি ছিদ্র থাকে চোঙাকৃতি তরঙ্গমুখ হবে এইভাবে। আর বর্গাকার হলে বর্গাকৃতি হবে। সোজা কথা হচ্ছে, তুমি যেমন ছিদ্র আলোকে যেই পথে পাস করাবে সেরকমই তার তরঙ্গমুখ হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমি এই তরঙ্গমুখের সাহায্যে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন সূত্রটা প্রমাণ করাবো। প্রথমে যেটা আলোচনা করছে আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনটা দেখে নাও। তো তরঙ্গমুখের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, হতে পারে তোমাদের কোশ্চেনও হতে পারে অনেক কিছু, তো সেই কোশ্চেনটা তোমরা কমেন্টে করবে। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলোর অ্যান্সার দেওয়ার। তা দেখে নাও আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন। প্রথমে আলোর প্রতিফলন। ওকে, একটা জিনিস দেখে নাও, আলোর প্রতিফলন বা প্রতিসরণ আলোচনা করার আগে কীভাবে আলোক আপতিত হয় দেখে নাও। এ ধরো এই একটা মাধ্যম আছে, এখানে আলোর প্রতিফলন। তাহলে প্রথমে আলো কি এইভাবে আপতিত হয়, অর্থাৎ এটা তার তরঙ্গমুখ। আলো এই তরঙ্গমুখ আকারে আপতিত হবে এবং ঠিক এই তরঙ্গমুখ আকারে প্রতিফলিত হবে। ঠিক আছে, এইভাবে আলো আপতিত হবে এবং এইভাবে আলো প্রতিফলিত হবে তরঙ্গমুখ আকারে। এগুলো সবই হচ্ছে তরঙ্গমুখ। ওকে, আমরা এগুলো সবই প্রতিফলন এবং প্রতিসরণ সবই তরঙ্গমুখ আকারে দেখাবো এবং সেই আকারে আমরা প্রমাণ করব। প্রতিসরণের ক্ষেত্রে দেখে নাও, প্রতিসরণের ক্ষেত্রে এটা হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিফলন বইটা একবার ভালো করে দেখে নেবে, কারণ ছবিটা আমার আঁকা যেহেতু 3D নয় সেই জন্য ভালোভাবে ছবি আঁকা হচ্ছে না। ছবিটা আমি যেটা বোঝাতে চাইছি, বইটা যদি একবার দেখে নাও ছবিগুলো, বইয়ের ছবিগুলো, তাহলে খুব সহজে বুঝতে হবে। প্রতিসরণটা কী ছিল দেখে নাও। তাহলে আলোক রশ্মি ধরলাম, এটা হচ্ছে আমার অবিলম্ব ছিল, ধরলাম আলোক রশ্মি এইভাবে তরঙ্গমুখ আকারে আপতিত হবে, তারপরে এইভাবে ঠিক আছে, এইভাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে এইভাবে তরঙ্গমুখ আকারে যাবে, এইভাবে তরঙ্গমুখ আকারে বেরোবে। তাহলে আমরা এই তরঙ্গমুখ আকারে আলো যে প্রতিফলিত হচ্ছে, তরঙ্গমুখ আকারে যে আলো প্রতিষ্ঠিত হচ্ছে, এটা প্রমাণ করব। প্রথমে করব কোনটা, আলোর প্রতিফলনটা, তারপরে প্রতিসরণটা দেখব আমরা। তাহলে প্রতিফলনটা দেখে নাও কী আছে। ধরলাম এটা হচ্ছে দর্পণ আমার, আলো এইভাবে আপতিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি তরঙ্গমুখ আকারে, তরঙ্গমুখ আকারে বেরোচ্ছে, এখান থেকে আলো প্রতিষ্ঠিত হচ্ছে।
ধরলাম এটা M1 M1 ড্যাশ হচ্ছে M2 M2 ড্যাশ। ওকে, এটা M1 M2 ড্যাশ M1 M1 ড্যাশ M2 M2 ড্যাশ। এখানে অভিলম্ব টানলাম, এখানটা অভিলম্ব টানলাম, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। ওকে, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে এখানে যদি আমরা ধরলাম এটা হচ্ছে আমরা N1, এই অভিলম্বটাকে ধরলাম আমরা N2, ঠিক আছে, এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2। তাহলে এক্ষেত্রে আমরা এটা হচ্ছে আপাতন কোণ, এটাকে আমি I ধরলাম, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটাকে R ধরলাম। এবার একটা কাজ করব কি, এখান থেকে একটা অভিলম্ব লম্ব টানব, এখান থেকে একটা লম্ব টানলাম যেটা এখানে C বিন্দু ছেদ করেছে, এটা A, এটাকে F ধরলাম, আর এখান থেকে একটা লম্ব টানলাম যেটা D বিন্দু ছেদ করেছে। দেখে না, অ্যাকচুয়ালি এখান থেকে আমি একটা লম্ব টেনেছি। লম্ব টানা মানে হচ্ছে কি, এখান থেকে এটা এতটুকু এখান যে সময় আসছে, দেখে নাও ভালো করে, দেখে নাও এখান থেকে একটা লম্ব টেনেছি মানে এখান থেকে এখানে আলো আপতিত হয়ে গেছে, এখান থেকে আলো এখানে আসতে যত সময় লাগছে, এখান থেকে আলো এখানে যেতে তত সময় লাগছে, ঠিক আছে, একই। দেখে নাও, প্রতিফলনের ক্ষেত্রে আমার প্রমাণ কী হতে হবে, যে I = R, কারণ প্রতিফলন সূত্র কি, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, I = R প্রমাণ করতে হবে। কীভাবে দেখে নাও, তাহলে এইটা যদি I হয়, তাহলে আমি যদি এইটাকে I দেখাচ্ছি, দেখে নাও এটাকে আমি প্রথমে I প্রমাণ করব, তারপরে এই দিকেরটাকে আমি R প্রমাণ করব। কীভাবে, আগে প্রমাণটা করে নিই, কেন পরে বলছি। তা দেখে নাও, আমি এটাকে I প্রমাণ করব, এটাকে R প্রমাণ করব। কীভাবে দেখে নাও, তাহলে আমি প্রথমে এই পজিশনটা বা এই অংশটা দেখতে চাইছি। দেখে নাও, এখানে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি অ্যাঙ্গেল M1 A N1 = I। এই কোণটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিফলন কোণ আমি ধরেছি। ভালো করে সহজ করে বোঝার চেষ্টা করো, খুবই সহজ এটা। তাহলে এই কোণটা আমি I ধরলাম, M1 A N1, এটাকে আমি I ধরেছি। এবার দেখো না, এইটা কি আছে, এর উপর লম্ব আছে, দেখে নাও ভালো করে, দেখে নাও এটা এখান থেকে A বিন্দু থেকে C লম্ব টেনেছি, AC বা M2F এর উপর AC লম্ব, AC লম্ব। ওকে, আমরা AC লম্ব টেনেছি। তাহলে AC যদি লম্ব টানি, তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারবো যে অ্যাঙ্গেল M1 AC = 90 ডিগ্রি। ভালো করে দেখে নাও, এর উপরে এটা লম্ব টেনেছি, অর্থাৎ এরকম একটা লাইন ছিল, তার উপরে এখানে একটা লাইন ছিল, এর উপরে এখান থেকে একটা লম্ব টেনে দিচ্ছি। তা যদি লম্ব টানি, তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। যদিও ছবিতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তবু এটা ভালো করে বুঝে নাও যে যেহেতু আমি A বিন্দু থেকে, দেখে নাও A বিন্দু থেকে M2F এর উপরে AC লম্ব টেনেছি, তাহলে এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই টোটাল M1 AC এই কোণটা কত, 90 ডিগ্রি হবে। এবার দেখে নাও, আমরা তার মধ্যে পেয়ে গেছি কি আবার, যে এই কোণটা আবার M1 A N1টা I পেয়ে গেছি। তাহলে এইটুকু কোণ কত হবে, দেখুন এইটুকু কোণটা কত হবে, অর্থাৎ আমি বলতে চাইছি যে অ্যাঙ্গেল N1 হচ্ছে কি N1 AC = 90 - I। এবার দেখানো, এবারে আমি কি করতে চাই, দেখানো অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, অতএব অ্যাঙ্গেল N1 AF কত হবে, অ্যাঙ্গেল N1 AF। আগে এটা ভালো করে বুঝে নিয়েছো আশা করি। ওকে, এখান থেকে এবার আমরা এটা একটা প্রাইমারি একটা তৈরি করলাম, একটা জিনিস তৈরি করলাম। এবার আমরা মেন প্রমাণ করতে চাইছি যে এইটাও CAF, এটা যে I হবে সেই আইটা আমি প্রমাণ করতে চাইছি। তার জন্য কী করলাম, দেখে নাও N1 AF এটা তো 90 ডিগ্রি হবেই, কেন বলতো, এটা হচ্ছে দর্পণ, তার উপরে অভিলম্ব টেনে, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রির মধ্যে আমরা বলতে পারি, তাহলে বা বলতে পারি অ্যাঙ্গেল N1 AC প্লাস অ্যাঙ্গেল CAF = 90 ডিগ্রি। ভালো করে বুঝে নাও এটা কী করলাম আমি প্রথমে N1 AF এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমরা জানি, কারণ এর উপর লম্ব আছে, অভিলম্বটা নিচ্ছে। এবারে এই অ্যাঙ্গেলটাকে দুটো অ্যাঙ্গেলে ভাঙছে, একটা হচ্ছে কি N1, আমি দেখলাম N1 AF, এই N1 AFটাকে দুটো অ্যাঙ্গেলে ভাঙতে পারি আমরা, সেটা হচ্ছে কি N1 AC প্লাস CAF
N1 AC প্লাস CF, অর্থাৎ আমার এখানে যদি একটা এটা N1 এটা A এটা F যদি থাকে আর এখানটা যদি আমার এটা থাকে তাহলে N1 AF যা বলতে পারি এটা যে C হয় তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেল দেখো না, এই টোটাল অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, সেটাই করলাম। টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, তাহলে সেটা হচ্ছে কি N1 AC প্লাস CAF। এবার N1 AC এর মান কত দেখে নাও, N1 AC এর মান, তাহলে N1 AC এর মান আমরা বের করেছিলাম, সেটা হচ্ছে 90 মাইনাস I ইকুয়াল প্লাস অ্যাঙ্গেল CAF ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই 90 কেটে যাবে, তাহলে বা বলতে পারি অ্যাঙ্গেল CAF ইকুয়াল টু I। তার মানে এইটা যে I হলো সেটা আমরা প্রমাণ করলাম, দেখেন খুবই সহজে, খুব মানে কোনো টাফ ব্যাপার নেই। প্রথমে কি আমরা আপাতন কোণ এইটাকে আমরা ধরে নেবো, এটাকে ধরি ওকে, ধরি M1 A N1 হচ্ছে আপাতন কোণ, সেটা হচ্ছে কি I। তারপরে কি যেহেতু আমার দেখে নাও, যেহেতু আমার এটা কী আছে এসিটা লম্ব, এসিটা কি আছে, এসিটা আমি M2 F এর উপর লম্ব টেনেছি, তাহলে লম্ব টানলে তাহলে M1 AC সেটা হচ্ছে কি 90 ডিগ্রি হবে। এই টোটাল কোণটা দেখো, এই টোটাল কোণটা ভালো করে বুঝে নাও, এটা এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি ওকে, টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি তার মধ্যে এইটাকে I ধরে নিচ্ছি, তাহলে এইটুকু কোণটা কত হবে, এইটা 90 মাইনাস I, তাহলে N1 AC হচ্ছে 90 মাইনাস I, ব্যাস হয়ে গেল। এবার আমি প্রমাণ করতে চাই CAF ইকুয়াল টু I হবে, সেখানে করলাম কি N1 AF এটাকে ধরলাম, N1 AF ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে N1 AFকে দুটো অ্যাঙ্গেলে ভাঙলাম আবার, সেটা হচ্ছে N1 AC প্লাস CAF। N1 AC এর মান 90 মাইনাস I জানি, বসিয়ে দিলাম, তার CAF ইকুয়াল টু I, তাহলে এটা আমরা প্রমাণ করলাম খুব সহজ। নেক্সট এই দিকেরটায় একইভাবে আমরা আর প্রমাণ করব, তাহলে এখানে নিব, এটা মুছে দিচ্ছি আমি এবারে, তাহলে এখানে লিখি ধরি অ্যাঙ্গেল N2 F M2 ড্যাশ ইকুয়াল টু R, প্রতিফলন কোণ। ওকে, প্রতিফলন কোণ এটা ধরলাম। আর কি সেটা হচ্ছে কি দেখো না, এখান থেকে শুরু হচ্ছে কি M1, এটা হচ্ছে M1 ড্যাশ, তাহলে M1 ড্যাশ M1 ড্যাশের উপর FD লম্ব, FD লম্ব, ভালো করে বুঝে নাও কী করলাম, M1 ড্যাশ M1 ড্যাশ এটা হচ্ছে M1 ড্যাশ, ঠিক আছে M1 ড্যাশ, তাহলে M1 ড্যাশের উপর FD লম্ব টানা হয়েছে, লম্ব টানা হয়েছে মানে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, একইভাবে আগেটার মতনই টোটালটা 90 ডিগ্রি, এটাকে আর ধরেছি, তাহলে এইটুকুটা কত হবে, এইটুকু অ্যাঙ্গেলটা দেখেন ভালো করে বুঝে নাও, টোটালটা 90 ডিগ্রি, কারণ এর উপর এটা লম্ব টেনেছি, টোটালটা 90 ডিগ্রি, এইটা আর, তাহলে এটা কত হবে, তাহলে বলতে পারি তাহলে অতএব অ্যাঙ্গেল N2 FD ইকুয়াল টু 90 মাইনাস R। খুবই সহজে দেখে নাও, টোটালটা 90 ডিগ্রি, কারণ এর উপর লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা আর যদি হয় তাহলে এটা কত হচ্ছে 90 মাইনাস R, ওকে এটা পেয়ে গেলাম। এবার আমরা প্রমাণ করতে চাইছি কি এইটা যদি DFA এটা আর যাতে হয়, তাহলে আমরা সেই একইভাবে প্রমাণ করবো, সেটা কি তাহলে বলতে পারি অতএব অ্যাঙ্গেল N2 FA ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এটা লম্ব টানা হয়েছে এইভাবে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি অ্যাঙ্গেল N2 FD প্লাস DFA, অ্যাঙ্গেল DFA ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা N2 FD এর মান কত পেয়েছি 90 মাইনাস R, তাহলে 90 ডিগ্রি মাইনাস R প্লাস অ্যাঙ্গেল DFA ইকুয়াল টু 90, তাহলে বা এই 90 বাদ গেলে তাহলে অ্যাঙ্গেল DFA ইকুয়াল টু মাইনাস আরটা ওই দিকে গেলে প্লাস আর হয়ে যাবে। তাহলে দেখে নাও, তাহলে আমরা কি পেলাম, এই কোণটা আর পেয়ে গেলাম, DFA এই কোণটা আর CAF এটা I, এই দুটো প্রমাণ করতে পারলাম, ব্যাস এবার খুব সহজ হয়ে গেছে দেখে নাও। এবারে আমরা দুটো ত্রিভুজ নিয়ে ভাবি, ত্রিভুজ
আমার দুটো প্রমাণ হয়ে গেল, ব্যাস আমার 80% শেষ, সলিউশন শেষ। দেখো ত্রিভুজ দেখো, ত্রিভুজ ACF, ত্রিভুজ ACF এবং ত্রিভুজ ADF, ADF ভালো করে বুঝে নাও এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে। অর্থাৎ আমি কোন দুটো ত্রিভুজের কথা বলছি দেখো না, এখানে আমি একটু ছবি এটা মুছছি এখানটায়। অর্থাৎ আমার একটা ত্রিভুজ আছে, ভালো করে দেখে নাও ত্রিভুজ দুটো। ওকে, এটা হচ্ছে এ, এটা এফ। ওকে, AF, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা আই আমরা প্রমাণ করলাম, আর এই অ্যাঙ্গেলটা আর, এটা আমরা প্রমাণ করেছি। ওকে, তা দুটো প্রমাণ করাচ্ছি। এবার দেখেন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখে নাও, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি বললাম কি, এখান থেকে যখন আমি এর উপর লম্ব টেনেছি, লম্ব কেন টানলাম দেখে নাও, আমি এ থেকে সি মানে M2F এর মতো লম্ব কেন টানলাম, যে এখান থেকে সি বিন্দু থেকে দেখে নাও, ভালো করে বুঝে নাও, আলোটা M2 আলোটা দেখে নাও ভালো করে, M1 আর M2, M1 আর M2, M1 M2 দুটো আলোক রশ্মি। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, শুধু মুখস্থ করলে হবে না, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। M2 থেকে আলোক রশ্মি যখন সি বিন্দুতে এসছে, তখন M1 থেকে আলোক রশ্মি এ বিন্দুতে চলে এসছে। ভালো করে বোঝা কী বলছি, এই জন্য লম্ব টানলাম, কারণ এখান থেকে পথটা দূরত্বটা সেম হচ্ছে। M2 থেকে আলোক রশ্মি যখন সি বিন্দুতে আসলো, সেই সময় আলোক রশ্মি M1 থেকে এ বিন্দুতে চলে এসছে। তারপরে সি থেকে আলোক রশ্মি যখন এফ বিন্দুতে আসলো, এখান থেকে আলোক রশ্মি যখন এখানে আসলো, তাহলে তখন এ থেকে আলোক রশ্মি ডি বিন্দুতে চলে এসছে। অর্থাৎ এখান থেকে সি বিন্দু থেকে আলোক রশ্মি যখন এফ বিন্দুতে আসলো, ঠিক সেই সময় আলোক রশ্মি এ বিন্দু থেকে ডি বিন্দুতে চলে এসছে। তার মানে কি, এখান থেকে এখানে যে পথ গেছে, এখান থেকে এই পথটা সেম। অর্থাৎ বলতে পারি ত্রিভুজ ACF এবং ADF এর CF সমান AD। CF অর্থাৎ এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সেম, কারণ লম্ব টানা হয়েছে, তাই না, তার দূরত্ব সেম। এবং AF সাধারণ বাহু। ভালো করে দেখে নাও, এখান থেকে এর দূরত্ব, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সেম। একটা ত্রিভুজের মানে দুটো ত্রিভুজের একটা বাহু সেম আছে। আর কি, AF এটা সাধারণ বাহু। অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো বাহু সমান হয়েছে। অর্থাৎ CF আর AD আর CF সমান, এই দুটো বাহু। অর্থাৎ দেখাচ্ছি ভালো করে, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা দুটোর মধ্যেই সাধারণ ভূমি। তা যদি এরকম হয়, দুটো ত্রিভুজের একটা বাহু সমান আর একটা বাহু সাধারণ বাহু হয়, দুটোর মধ্যেই থাকে, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হবে। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজ ACF এবং ত্রিভুজ ADF হলো সর্বসম। অর্থাৎ বলতে পারি আমরা ত্রিভুজ ACF সর্বসম ত্রিভুজ ADF। তার দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়েছে। তার দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের বাহুগুলি পরস্পর সমান হবে এবং তাদের কোণগুলো সমান হবে। তাহলে বলতে পারি অতএব অ্যাঙ্গেল CAF ইকুয়াল টু অ্যাঙ্গেল DFA বা I ইকুয়াল টু R। তাহলে প্রুভড। তা দেখে না কত সহজে এটা প্রমাণ হলো। যেইভাবে করিয়েছি ভালোভাবে খাতায় কিন্তু এটা নোট ডাউন করবে, তারপরে বোঝার চেষ্টা করবে, খুবই সহজে তুমি এটা বুঝতে পারবে। তা দেখে নাও, আজকে তোমাদের আমি প্রতিফলন সূত্রটা প্রমাণ করালাম তরঙ্গমুখের সাহায্যে, এবং এর পরের ভিডিওতে, আজকের ভিডিও এতটা থাকবে, নেক্সট ভিডিওতে আমাদের প্রতিফলন সূত্রটা প্রমাণ করাবো, তারপরে ব্যতিচারটা নিয়ে আলোচনা করবো। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে পেজ করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।